নিজের ঘরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মায়া। রাজ আছে মাহমুদ সর্দারের সাথে নিজস্ব আলাপে। যারা এসেছে মাত্র পিছন থেকেই জিজ্ঞাসা করে, এখন কি করবে? খবর পেলাম নতুন। কিসের? মালিনী খান সবকিছুর সাথে ইচ্ছাকৃত যুক্ত না, কিন্তু সে বাধ্য হয়ে এসব করছে। কিভাবে জানতে পারলে? আমার যে স্পাইম্যান ও সোনালীকে ফলো করত, কালকে থেকে মালিনী খানকে ফলো করা শুরু করে। কারণ আমাদের নেক্সট টার্গেট তো সে। একটা ভুল তার জীবনে হলো, সেটা তার সন্তান হারিয়ে যাওয়া। ইনফ্যাক্ট সন্তান জীবিত আছে। এখন ও কোথায় আছে জানে বিভান খান আর সোনালী। ওরাই কিডন্যাপ করে রেখেছে সেই সন্তানকে। সন্তানের নাম কি, দেখতে কেমন, কিছুই জানেন না মালিনী খান। জানতে পারবে ঠিক তখন যখন সে ফর্মুলা উদ্ধার করে দিতে পারবে। ব্রেনটাকে খুব ভালোভাবে সাজিয়ে রেখেছে বিভান খান। নিজের বাবাকে খুন, বোনকে খুন, আরেক বোনের সন্তানকে কিডন্যাপ। এছাড়াও আরও তো আছেই। মালিনী খান ধৈর্য ধরে দুই দিকে খেলছেন। এদিকে সন্তানদের সুরক্ষিত রাখছেন, আরেকদিকে ফর্মুলার হয়ে কাজ করছেন। এখনও বিভান খানের আশেপাশে গিয়ে খোঁজ নেয় কোনো যুবক আছে কিনা। মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হলো, বিভান খানের হয়ে কোনো যুবক কাজ করতে গেলে তার সাথে মালিনী খান গোপনে ডিএনএ টেস্ট করে। হারিয়ে যাওয়া সন্তানকে দেখবার জন্য তার মনটা খুব ছটফট করছে। নিজেদের গ্যাংয়ের কাউকে দেখলেই তার মনটা হয়তো জানান দেয়, ভাই তার সন্তানকে খারাপ পথে রেখেছে গোপনভাবে। মা তো এমন করছে। তাহলে কি আমরা প্ল্যান চেঞ্জ করব? মালিনী খানের কোনো ক্ষতি করব না? ক্ষতি আমরা করব না, এটা ভুল। শত্রুকে মারতে হলে তার আশেপাশের শক্তিগুলোকে দুর্বল করতে হবে। ঠিক যেমন সোনালীর করেছিলাম মিহিরকে দিয়ে সোনালীর কিডন্যাপ, ঠিক তেমনই দুর্বল মালিনী খানকে দিয়ে হবে বিভান খানের বরবাদ। আইডিয়া মন্দ না, কিন্তু তাজের ব্যাপারটা আমি বুঝতে পারছি না। তাজের খোঁজ চলছে যেখানে, মন্ত্রীমশাই কিভাবে বিয়ের অনুষ্ঠান করে। মিলির অবস্থাটাও তো ভালো না। শিয়াও এখন এক কোণায় পড়ে আছে কষ্টে। এগুলো রাজনীতির এক একটা চাল। তোমার মন্ত্রীমশাই একজন মন্ত্রী, তাকে বুদ্ধি দিয়ে খেলতে হয়। পারিবারিক সমস্যা দেখিয়ে যদি নিজেকে দুর্বল রাখে, তাহলে বিরোধী দল মামলা করবে। মনে আছে তো, সামান্য বুকে গুলি লাগার পরপরই কিন্তু শাহরিম রাজকে দুর্বল ভেবে তার ভাইকে কিডন্যাপ করা হয়। এটাই হলো শত্রুদের উদ্দেশ্য। ওরা সুযোগ খোঁজে কখন একটা দুর্বল স্থান পাবে আর সেই বরাবর আঘাত করবে। এখানে হয়তো এমনটাই হয়েছে। সুবিধা কিন্তু আমাদের। আমরা এই সুযোগে দাদুর ঘর খুঁজব। সম্ভব না। যারা সিসি ক্যামেরা লাগানো আছে ঠিক দাদুর ঘর বরাবর আর হলরুমে। মায়া একটু থেমে আবার বলে, আচ্ছা তাহলে আমরা যে সোনালীকে কিডন্যাপ করেছি এটাও তো ধরা পড়ার কথা। তাহলে কি আমরা ধরা পড়েছি? এই জন্যই কি বিভান খান আজকে শান্ত ছিল, যে সোনালী আমাদের কাছে আছে বলে কোনো চিন্তা নেই? এই অনুষ্ঠানে সুযোগ বুঝে সোনালীকে উদ্ধার করবে? হতেও পারে, কিন্তু এমনও হতে পারে যে ফুটেজ এখনও কেউ চেক করেনি, অথবা ফুটেজ শুধু মালিনী খান আর সোনালী জানে, আর কেউ না। কারণ সব দেখার পর তোমার আমার ওপর হামলা আসতো, বিশেষ করে রুবির ওপর। আমরা সকলেই কিন্তু সুরক্ষিত এখনো। এই বিভান খান অন্তত রুবিকে হামলা করত। এটা যখন করেনি, তার মানে ফুটেজ অন্য কেউ সরিয়েছে, যে আমাদের ভালো চায়, অথবা তারও কিছু চাওয়া পাওয়া আছে। কে হতে পারে সে? জানি না, কিন্তু বের তো করতেই হবে। এক এক করে সবাইকে শেষ করে দিব। যারা আমার মাকে অত্যাচার করেছে কাউকে ছাড়বো না। ওই সোনালীর সাথে মিলে মোহন সর্দার আমার মাকে অত্যাচার করেছে। আমার মাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, কালো বলে হেয় করেছে। এমনকি আমার বোন যখন মায়ের গর্ভে, সেই অবস্থায় রাতের বেলা অসহায়ের মতো কান্না করে মা। স্বামী হিসেবে একজন গর্ভবতী বউকে দয়া দেখায়নি লোকটা। বাবা হয়ে আমার দিকে মুখ ফিরে তাকালো না। গর্ভে থাকা বোনটা এই রাজপ্রাসাদে না হয়ে হলো রাস্তায়। আমরা এত ভালো পরিচয় থাকতেও আজ এতিম। মায়ার চোখ জ্বলজ্বল করছে। যারা হাতটা এগিয়ে মায়ার কাঁধে রাখলো। দুজনের মাঝে নীরবতা। এর মধ্যেই শুনতে পাই, আমাদের অনাথ হবার পিছনে আমাদের বাবাই দায়ী। আমাদের বাবা আর কেউ না, ওই মোহন সর্দার। ময়ের কথা শুনে অবাক হয়ে পিছন ফিরল মায়া।
মোয়ের চোখ ভেজা, ফুলে ওঠা পেটে হাত দিয়ে রেখেছে, গা কাঁপছে একটু একটু। মায়া এগিয়ে এসে জড়িয়ে ধরে। মৌ কান্না করে বলে, বলো না আপু, আমি কি ভুল কিছু শুনেছি? মায়া মিথ্যা বলতে পারল না, মাথা দুলিয়ে বুঝিয়ে দিল হ্যাঁ। মৌয়ের পাল্টা প্রশ্ন, কেন করলো লোকটা এমন? কারণ তার ওই সময় সৌন্দর্যের প্রতি চাহিদা বেশি ছিল, তাই। আমাদের মায়ের কারণে যে লোকটা তার ব্যবসা দাঁড় করালো এটা মনেই রাখলো না। স্বার্থ শেষ, মার মর্মটাও শেষ। এরপর ওই কালনাগিন সোনালি হাজির হয়। সে এসেই সব অশান্তি শুরু করে। কর্মফল ভোগ করতে হয় বোন, আমরা তো শাস্তি দিব, কিন্তু ওই লোকটা এমনিতেও দ্বিতীয় সংসারের সুখে নেই, জানিস তো? এতদিন আমি তাকে শাস্তি না দিয়ে কেন বসেছিলাম? কারণ তার এই ব্যর্থ জীবন আমাকে তৃপ্তি দেয়। কোনো সন্তানের কাছে বাবার ব্যর্থতা তৃপ্তির হতে পারে না। একমাত্র আমার মতো মা হারানো মেয়ে পারে বাবার ব্যর্থ জীবন চোখ জুড়িয়ে দেখতে। লোকটার সম্পত্তি বলেও এখন কিচ্ছু নেই। আমার মন্ত্রীমশাই কিনে নিয়েছে, তাও ব্যবসা দাঁড় করাতে পারছে না। এগুলো দেখতে থাকলে কি আর মন চায় আলাদা কিছু এত দ্রুত করতে? আমিও তাই লোকটাকে তিলে তিলে শেষ হতে দেখেছি। শান্তি লাগছে খুব, অনেক 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 শান্তি লাগছে তার এই কুরে কুরে শেষ হওয়া দেখতে। জানিস বোন, তুই যখন মায়ের গর্ভে ছিলি তখন ওই লোকটা আমাদের মায়ের চুলের মুঠি ধরে ঠিক এখানটায় হিসড়ে ধরে চাবুকের আঘাত করে। আমি তখন ওই লোকের পা ধরতাম, অনুরোধ করতাম, মাকে ছেড়ে দিতে বলতাম, কিন্তু শুনতো না। বরং মালিনী খান আর সোনালি এসে আমাকে টেনে নিয়ে যেত। তাজকে দেখিয়ে মন্ত্রীমশাই সাজিয়ে আমাকে আঘাত করাতো। সবাই টেবিলে বসলে মা বসতো নিচে। মালিনী খান প্লেট ছুঁড়ে দিত তার সামনে। খাবারের প্লেটটাও মা পেত অনীহার সাথে। আর কিছু শুনতে চাস তুই? ও মাথা নাড়িয়ে বলে, আমি সহ্য করতে পারছি না আপু, উনি এত খারাপ, আমাদের কপাল এত খারাপ, আমাদের বাবা আমাদের মাকে এত আঘাত করতো। লোকটা রূপ গুণের এত পাগল? গুণ না, গুণ না, শুধু বল রূপ আর আধুনিক চলাফেরা, যেখানে পার্টি করা হয়, মস্তি করা হয়। ওই জীবনটাই তো সে চেয়েছিল। সব কিছুর শেষ প্রকৃতি তাকে দেখিয়ে দিল। আজ তার অহংকার নেই, আজ তার সেই সুন্দরী বউ কাছেও নেই, আর তার অহংকার করা সন্তানটাও নেই। দেখতে ভালো লাগছে না ওনাকে এভাবে শেষ হতে দেখতে? বল। আমার কিন্তু খুব ভালো লাগছে, কারণ আমি মায়ের কষ্টটা নিজ চোখে নিজের সামনে দেখেছি। আমি তো খুব উপভোগ করছি। মায়ার চোখ বড় বড় হয়ে আছে, সাথে হাত পাও কাঁপছে। শুধু তাই না, মায়ার চোখ দিয়েও পানি দেখা দিল। ঠোঁটে হাসি, ভয়ানক হাসি। এই হাসির সাথে কথা বলতে দেখে মৌয়ের ভয় বাড়ছে। হ্যাঁ, তার বোন একটু রাগী, কিন্তু এমন সাইকো রূপ কখনো দেখেনি। মায়ার মস্তিষ্ক ঠিক নেই। প্রধান কথা হলো মায়া গর্ভবতী। মন কখন কেমন হয় বলা যায় না। দ্বিতীয় কথা, মায়ের কথা মনে পড়লেই ওর মাথা ব্যথা বাড়ে। অতীতের ওই তিক্ত মুহূর্ত মনে পড়তেই মায়ার গা রিরি করে ওঠে। সব শেষ করে দিতে ইচ্ছা করে। মায়া এক হাত মুঠ করে আছে, বড় বড় নখ হাতের তালুর মাংসের মধ্যে গেঁথে যাচ্ছে। রক্ত ঝরছে সেখান থেকে। কারোর সেদিকে নজর নেই। সবাই মায়ার এই পাগলামির সাথে কথা বলা দেখে কান্না করে দেয়। শাহানা পারভিনের কষ্ট বুঝতে পেরে কষ্ট বাড়ছে মৌয়ের সাথে জারারও। দরজার কাছে দাঁড়িয়ে থ হয়ে গেল পিয়াস। সেই সাথে ঘৃণা বাড়ল মোহন সর্দার, সোনালি ও মালিনী খানের প্রতি। একজন গর্ভবতী মা ও বাচ্চা মেয়েকে তারা নির্যাতন করেছে। পিয়াসের নিজের কাছেও খারাপ লাগছে খুব। রাজের কথাতে আজকে এখানে আসে। রাজ বলেছে মৌয়ের এই অবস্থায় এখানে থাকতে। আসলে মায়ার বোন হিসেবে মৌকে বাইরে থেকে হামলা করতে পারে যে কেউ, যেমনটা তাজকে করা হয়। এজন্য রাজ চায় না তার আপনজন কেউ আর হারিয়ে যাক। রাজ এসে দাঁড়ালো পিয়াসের পাশে, ভ্রুকুটি করে বলে, আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছো কেন পিউ বেবি? পিয়াস একটু নড়েচড়ে পাশে তাকালো, তারপর মায়াকে ইশারা করে বলে, ম্যাম অসুস্থ হয়ে পড়ছেন। রাজ ভিতরে চোখ রাখতেই দেখতে পায় মায়ার চোখের সাদা জায়গাটা লালবর্ণ হয়েছে। ঠোঁটে হিংস্র হাসি, চোখে রাগী ভাব, সেই সাথে পানি। হাতের দিকে তাকাতেই রাজ অবাকের সাথে দৌড়ে এসে মায়ার হাত ধরে জারার উদ্দেশ্যে বলে, মেডিসিন বক্স দাও। মায়াকে বিছানায় বসিয়ে বলে, নিজেকে জখম করার আগে একবার আমার কথাটা ভাবতে পারতে।
তোমার মন্ত্রীমশাই তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবে না মায়াবতী। মায়াবতীর ইচ্ছা পূরণ করতে যদি জীবন দিতেও হয় তবে দিয়ে দিব আমার জীবন, কিন্তু নিজেকে জখম করবে না। মায়া স্থির চোখে দেখছে রাজকে। মেডিসিন বক্স আনতেই রাজ হাতের ক্ষতগুলোতে তুলো দিয়ে মুছে মলম লাগিয়ে বলে, মায়াবতীর জখমে মলম দিয়ে সমস্ত ব্যথা সারিয়ে তুলব আমি। সে জখম যেখানেই থাকুক না কেন, মলম আমি প্রস্তুত রাখবই। মায়ার ঠোঁট প্রসারিত করে, যারা চোখের ইশারা দিতেই সবাই চলে যেতে নেয়। রাজ গলা উঁচিয়ে বলে, বীরকে বলেছি ওপরের ঘরে থাকবে, তোমরা অপোজিট ঘরে থাকো। পরিস্থিতি যেমনই হোক এক বাড়িতেই এখন একত্রে থাকা প্রয়োজন। পিয়াস একটু আমতা করে বলে, আপনাদেরকে বিরক্ত করা। মৌ আমার একমাত্র শালী, যেখানে আমার আর আমার বউয়ের জীবন ঝুঁকিতে সেখানে শালীকে টার্গেট করে আমার বউকে হামলা করতে চাইবে না, এটা তো হয় না। শত্রু এখন লুকিয়ে ওত পেতে আছে, তাই শালীর সুরক্ষাটাও আমাকে দেখতে হবে, যেন আমার বউটাও সুরক্ষিত থাকে। সবাই মৃদু হেসে বাইরে গেল। মায়া স্থির চোখে রাজকে দেখে বলে, আমাকে নিয়ে এত চিন্তা আপনার? একমাত্র বউ আমার, তাকে নিয়েই তো চিন্তা করতে হবে। দ্বিতীয় বউ আনার স্বপ্ন দেখছেন নাকি? তোমার হিংস্র চাহনিতে স্বপ্ন আমাকে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে পালিয়ে যায়। মায়া হেসে দেয়। মায়াকে নিজের কাছে নিয়ে বক্ষের মাঝে আগলে রাখলো রাজ। তারপর বলে, আমার বক্ষ জুড়ে তোমার স্থান। আস্ত একটা বক্ষ যখন আমার মায়াবতী নিজের করে রেখেছে, সেখানে অন্য কোনো নারীর স্থান হতেই পারে না। আপনার এতগুলো বছরের একাকিত্বে আমাকে আপনার ভালোবাসা উপলব্ধি করায় মন্ত্রীমশাই। রাজ মায়াকে আষ্টে পৃষ্ঠে নিজের করে রেখেছে। মায়ার মাথায় চুমু দিয়ে মৃদু হাসলো। কালকের দিনটা শুধু অপেক্ষা করা, যেটা প্ল্যান করেছিল ওটা আবারও বাড়িয়ে দিল মায়া। রাজ চুপিসারে সোজা পথে গিয়ে মায়াকে সারপ্রাইজ দিত। এটা যখন হলো না, আর একটু অপেক্ষা করুক। আজকে বীর যারার বিবাহ উপলক্ষে বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। বীরকে কালো স্যুট বুট পরানো হয়েছে। একটা ভালো দামি শেরওয়ানি দিতে চেয়েছিল বিভান খান আর রাজ দুজনেই, কিন্তু বীর নাকচ করে। যারাকে গাঢ় খয়েরি রঙের লেহেঙ্গা পরানো হয়েছে, মাথায় অর্ধেক ঘোমটা ও এক কোনায় ঝাপটা টিকলি দেওয়া, গলায় ডায়মন্ডের হার ও কানে ম্যাচিং করে দুল, হাতে খান বংশের বালা, সাথে চুড়ি। পার্লার থেকে এসেছে মাত্র কমিউনিটি সেন্টারে। এসেই মায়ার দিকে চোখ গেল যারার। গাঢ় নীল রঙের শাড়ি পরেছে, চুলগুলো নিচ দিয়ে কোঁকড়ানো, চোখে গাঢ় কালো চিকুন করে কাজল আর ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক দেওয়া। হালকা গহনা আছে যেগুলো ডায়মন্ডের। অবশ্য এগুলো মন্ত্রীর বউ ও একজন বিজনেস ওম্যান হবার সুবাদে। যারার কাছে এসে মায়া দাঁড়াতেই যারা বলে, গার্ড রেডি আছে তো? আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি অনেক আগেই। হ্যাঁ, সবার চোখ ওই বিভান খানের দিকে। তুমি চিন্তা করো না, বিভান খান কোথাও যেতে পারবে না। গেলেও আমাদের গার্ড দেখে রাখবে। আমার স্পাইম্যান তো আছেই বাইরে। যারা হাঁপ ছাড়ল। মৌ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোহন সর্দারের দিকে। এই লোকটা তার বাবা তার মাকে অবহেলা করেছে ভাবতেই তিক্ততা আসে। মিলি আগের তুলনায় একটু ভালো আছে, সাথে শিয়াও, কিন্তু আদ্র নেই এখানে। ওর ইমার্জেন্সি একটা সার্জারি আছে। সবাই মোটামুটি আনন্দের সাথে আছে। মোহন সর্দারকে সামলে রেখেছেন মাহমুদ সর্দার। জানিয়েছেন মিহিরের খোঁজ করা হচ্ছে, সেই সাথে সোনালির। মোহন সর্দার আস্থা পাচ্ছেন না। হিয়া ও তাজ যেখানে নিখোঁজ, সেখানে ওদেরকে কিভাবে পাবে? মোহন সর্দারের সামনে এসে মায়া বিদ্রুপের হাসি দিয়ে বলে, বউয়ার সন্তান হারিয়ে যাবার কষ্ট হচ্ছে আপনার? মোহন সর্দার চোখ তুলে তাকালো, সাথে বিরক্ত প্রকাশ করে। মায়া ঠোঁট চওড়া করে বলে, আপনার মতো মানুষের বউয়ার সন্তান হারানোর বেদনা আছে এটা কোনোদিন ভাবিনি। ভালো লাগছে একটু। একজনকে নিয়ে দুঃখ না হোক, অপরজনকে নিয়ে হচ্ছে। জীবনে অপশন হিসেবে যাকে নিয়ে বেঁচেছিলেন আপনার ভাগ্য সেটাও কেড়ে নিল। কি বলতে চাও তুমি? কর্মফল পাচ্ছেন দেখে ভালো লাগছে, এটাই বলতে চেয়েছি। আমার শাস্তিতে কেন তুমি শান্তি পাবে মেয়ে? কিছু কিছু লোক আছে যাদের হারানোর কষ্ট দেখতে আমার ভালো লাগে। মোহন সর্দার ভ্রুকুটি করে আছে। মায়া ঠোঁট প্রসারিত করে চলে এলো।
রাজ আছে বীরের পাশে। মায়া যে এতক্ষণ মোহন সর্দারকে কিছু বলেছিল এটা বুঝলো। রাজ নিজেও হেসে বীরকে বলে, আমার বউ পৃথিবীতে এক পিস, যে কিনা নিজের বাবার ধ্বংস দেখতে ভালোবাসে। উচিতও তাই। পরকিয়া করে যে লোক সুখ পায় তার ধ্বংস দেখতে চাওয়াটাই উচিত, সে যতই বাবা হোক। বীরের কথা শুনে রাজ এক পলক চাইল বীরের দিকে। দুজনেই মৃদু হাসল। সবাই সবার জায়গা বুঝে অনুষ্ঠান উপভোগ করছে। বীর যারাকে বর বউয়ের আসনে বসানো হলো। সবাই এসে ওদেরকে স্বাগতম জানিয়ে দিচ্ছে। যারার গার্ডও মায়ার নজর বিভান খান আর মালিনীর দিকে। এদিকে স্টেজে লাইট বন্ধ হয়ে গেল। লাল নীল মরিচবাতির মাঝে স্টেজে এসে ডান্স করছে রুদ্র। সবাই হাততালি দিল খুশি হয়ে। খুশি হতে পারল না শিয়া। মুখটা শুকনো করে নিজের পাশটা শূন্য বোধ করছে। তার বোন নেই যে, কষ্ট হচ্ছে খুব। রুদ্র ডান্স করলেই একটা জেলাসি চাহনি দেখে অভ্যস্ত শিয়া। সেটা দেখে মৃদু হেসে বোনকে রাগিয়ে দিত আরও বেশি করে। এখন এটা সম্ভব হচ্ছে না। শিয়ার চোখ ভিজে আসে। হাত দিয়ে মুছে সামনে তাকাতেই দেখে মাহমুদ সর্দার তাকিয়ে আছেন। দুঃখ আড়াল করতে মিথ্যা হাসি দিল। মাহমুদ সর্দার একজন বাবা হিসেবে ধরে নিলেন। মৃদু হেসে মেয়ের কাছে এসে মাথায় হাত রেখে বলেন, বোনের জন্য কষ্ট পেতে হবে না, ওকে সুরক্ষিত রেখেছে তোমার মা, এটুকু বিশ্বাস আমার আছে। আমারও আছে বাবা, কিন্তু বোনকে খুব মিস করি। রুদ্র ডান্স শেষ করে সামনে চোখ স্থির করে তাকালো। দেখতে পেল চশমা চোখে দাঁড়িয়ে থাকা তার হিংসুটে হিয়া পাখি। গোলাপি রঙের একটি গাউন পরে আছে। লম্বা চুলগুলো কোমরের নিচে ছড়িয়ে গেছে। মুখে হাসি নেই, বরং বিরক্তির ছাপ। রুদ্র হেসে দিল হিয়ার মুখশ্রী দেখে। ক্ষণিকের জন্য চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়, অতঃপর আবারও তাকালো সামনের দিকে। হিয়াকে এখন আর পেল না। মনটা খারাপ হয়ে গেল রুদ্রের। ডান্স করার সময় অনেকবার কল্পনা করে হিয়াকে। আশেপাশে চলাফেরা করতে গেলে মন বলে অন্যবারের মতো এবারও তার হিয়া পাখি চার চোখ দিয়ে তাকে পরখ করে। রুদ্র নিচে নেমে এলো। রাজের পাশে দাঁড়িয়ে বলে, ভাইয়ের সাথে কথা হলো? অপারেশন শুরু করেছে। রুদ্র মৃদু হাসে। ওদের সামনে এবার মঞ্চে মুখ অর্ধেক ঢেকে আসে এক নারী। ডান্স করছে আধুনিক বাংলা গানের তালে। গানের এই জায়গাটায় এসেই নাকের ওপর থেকে কাপড় সরিয়ে নিতেই সবাই রুবিকে দেখতে পেল। গানের সাথে বেলি ডান্স দিচ্ছে রুবি। অতঃপর রুবির পাশে হাজির হয় মিহির, রূপে তাজ, যাকে দেখেই বড়সড় ঝটকা খেল রাজ ও বাকিরা। তাজ এসে রুবির পাশে দাঁড়িয়ে ডান্স করছে। রাজ হা করে চেয়ে থেকে বলে, আমার বউ কবে থেকে মিশন ইনকমপ্লিট করে রাখলো? এরা প্রেমিক প্রেমিকা দেখে আবার এক হয়েছে। রুদ্র পরখ করে দেখে বলে, বাট ব্রো, সামথিং ইজ ডিফারেন্ট। এবারের মিহিরকে বলদের মতো দেখতে লাগছে। লুক। মিহির কিন্তু ভীত চাহনি দিয়ে রুবির দিকে তাকিয়ে ডান্স করছে। বেলি ডান্স এমন যেন এটা বাংলাদেশের হিরো আলম। মিহির তো এমন না, ও তো পারফেক্ট ডান্স পারে। ওর বডি দেখেছো? সামনের বোতাম খোলা, একটু সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখো, জিম করা সেই বডি না, কেমন যেন বাঙালিদের নর্মাল যে বডি থাকে তেমনই। আমার মনে হচ্ছে কিছু গড়বড় আছে। একটা মানুষের শারীরিক পরিবর্তন এতটা কিভাবে হয়? রুদ্রের কথা মতো রাজ সামনে চোখ রাখতেই রুদ্রের কথাগুলো মিলিয়ে দেখতে পেল রুবি নিজেই মিহিরের হাত ধরে ডান্স করছে। এদিকে পাশে চোখ রাখতেই দেখতে পায় মায়া আর যারা হাসছে, সাথে হাততালি দিচ্ছে। ফিচেল হেসে রাজ বলে, গড়বড় তো নিশ্চিত আছে, খুঁজে বের করতে হবে। মোহন সর্দার দৃষ্টিকটু নজরে দেখলো রুবিকে। তারই ছেলে মেয়ে মিলে এভাবে ডান্স করছে। মিলিরও তাই হলো। বিরক্ত হলো ভাইয়ের কাণ্ড দেখে। বিরক্ত হয়ে তারেকের কাছে এসে বলে, আমাকে নিয়ে বাইরে যেতে পারবে? এসব অনুষ্ঠান আমার ভালো লাগছে না। তারেক কথাগুলো শুনে কিছু ভেবে মায়াকে মেসেজ করে। মায়া জানায়, যাও। তারেক হাত ইশারা করে মিলিকে নিয়ে বাইরে যায়। মিলি হাসি মুখে বের হলো তারেকের সাথে। দুজনে বাইরে এসে প্রকৃতি দেখতে থাকে। তারেক একটা গাড়িতে উঠতে নিলে মিলি বলে, গাড়ি না, রিক্সা। সরি ম্যাম। আবার ম্যাম? রিক্সায় যাওয়াটা কি ঠিক হবে? একদম ঠিক হবে, বরং ওটাই ভালো লাগার হবে।
চলো তুমি আমার সাথে। তারেক একটা রিক্সা ঠিক করে, নির্দিষ্ট কোথাও যাবে না। মিলির আবদার ঢাকা শহরের রাতের আধারে রিক্সায় করে শুধু ঘুরবে, মাঝে মাঝে যদি ঝালমুড়ি ফুচকা বাঁধে তো ওগুলোই খাবে। তারেকও রাজি হয়ে রিক্সা ঠিক করে। দুজনে একসাথে বসে আছে। মিলির গায়ের সাথে তারেকের গা ঘষা লেগে আছে। তারেক আর চোখে মিলির দিকে তাকালো। অনুভূতি ভিন্ন তারেকের জন্য। নিজে না চাইতেও মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছে। অনুষ্ঠানে থাকা সবাই হাততালি দিল। রুবি তাজকে নিয়ে নিচে নামতেই মোহন সর্দার এগিয়ে এসে বলে, মাথা খারাপ হয়েছে তোমার? ও তোমার বোন হয়, এভাবে চিপ ডান্স করে মান ইজ্জত খেও না। তাজ ভয় পেয়ে পিছিয়ে গেল। রুবির পিছনে যেতে রুবি সামলে নিয়ে বলে, ওকে বকো না, ও মানসিকভাবে একটু অসুস্থ। একটা অ্যাক্সিডেন্ট হবার কারণে মাঝে স্মৃতি হারিয়ে ফেলেছে। লন্ডন যাবার আগের ঘটনা মনে থাকলেও পরের কিছুই ওর মনে নেই। এটা কি সিনেমা পেয়েছো তোমরা? একবার তোমার স্মৃতি যায় আরেকবার ওর যায়। এসব করতে করতে সম্পর্কের মধ্যে কি নোংরামি সৃষ্টি হচ্ছে বোঝো তুমি? মোহন সর্দার ধমক দিল। বিভান খান এগিয়ে এসে জড়িয়ে ধরেন মিহিরকে, যেটা দেখে সবাই দ্বিতীয় ঝটকা খেল। রুদ্র তো দুই হাত এক করে গোল গোল আকার নিয়ে চোখের সামনে ধরে, যেন মনে হচ্ছে হাতটা তার দূরবীন আর দৃষ্টি সোজা সামনের দিকে। কোনো কিছু নিখুঁত জিনিস যেন ভুল না যায় তার চোখের আড়াল হয়ে। রাজ বিদ্রুপের হাসি দিয়ে গেয়েই দিল, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বিভান খান সহানুভূতির সাথে বলে, কোথায় ছিলে তুমি? বীরের নিখুঁত দৃষ্টি ওদের দিকে। কি হচ্ছে? মাথার উপর দিয়ে যাচ্ছে। এদের এই নাটকের সাথে আবার মায়া ও যারা ঠোঁটে রহস্যের হাসি। কোনো কিছুই সুবিধার না। তাজ কাপা কাপা কণ্ঠে বলে, আপনি কে? বিভান খান হাসি বন্ধ করে সন্দেহের দৃষ্টি তৈরি করলেন। রুবি কানে কানে বলে, ইনি তোমার বাবা, কিন্তু তুমি সবার সামনে বাবা বলবে না। সবার সামনে তুমি এই লোকটাকে বাবা বলবে। কিন্তু আমার বাবা ওই জায়গায় বসে আছে। এই ভুল লোকগুলো আমার বাবা হবে কেন? না হলে এরা তোমাকে আবারও মারবে তাই। না, আমি মার খাবো না। আমি সবাইকে বাবা বলে ডাকবো। আর কাকে কাকে বাবা ডাকবো বলে দাও। এখন শুধু মোহন সর্দার মানে তোমার কাকাকে বাবা বলবে। আলাদা এক ঘরে গেলে ওই লোক যে জড়িয়ে ধরেছে তাকে বাবা বলবে। আর কাউকে বাবা বলতে হবে না। ইন ফিউচার আমার বাবাকে শ্বশুর বাবা বলবে। তোমার বাবা মানেই তো আমার কাকা। আরে বাবা, এটা আমার নকল বাবা। আমিও তোমার বাবা নাকি? ধুর, এ তো কথার কথা। আমার মাথা ঘুরছে, আমি ঘরে গিয়ে ঘুমাবো। কিছুই বুঝতে পারছি না আমি। রাজ এমনভাবে দেখছে যেন এটা তার খুব কাছের কেউ। রুবির কথা বা তাজের কথা কেউ শুনতে পেল না, কিন্তু তাজের ভঙ্গি ও শেষ কথাটা জানান দেয় এটা তাজ। তবুও তো শিওর হবার উপায় নেই। সব থেকে বড় কথা, মিহির রূপে এটা যে তাজ এটা ধরার মতো মস্তিষ্ক এত তাড়াতাড়ি কারোরই গড়ে উঠবে না। রাজ একদিনেই তো আর পারবে না নিজের ভাইকে ধরে নিতে, কিন্তু সন্দিহান দৃষ্টি দিয়ে দেখছে। বিভান খানের চাহনি দেখে রুবি আবার তাজের কানে কানে বলে, ওনার কাছে যাও, ওনার কানে কানে বলবে নাচের আর অভিনয় করছি বলে দুঃখিত ড্যাড, পরে কথা বলবো, এখন টায়ার্ড লাগছে। তাজ মাথা দুলিয়ে তাই করে। বিভান খান একটু হাঁপ ছাড়ে। ছেলে তাকে ভোলেনি তাহলে। হয়তো এটাও কোনো অভিনয়, তাই এভাবে সবার সামনে আছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। খাবার খাওয়া হলো সবার। এবার বাসায় যাওয়ার পালা। মায়া ভাবছে বিভান খান কোনো অ্যাকশন নিল না কেন? সোনালির ব্যাপারে কি খোঁজ নিবে না নাকি? মিহিরকে পেয়ে অন্যভাবে কিছু করতে চায়। এর মাঝেই যারার কাছে কল আসে। যারা বীরের দিকে চোখ রাখতেই দেখে সে রাজ ও রুদ্রর সাথে কথা বলছে। যারা দূরে গিয়ে ফোন ধরতেই ওপাশ থেকে জানায়, মিসেস সোনালীকে পাওয়া যাচ্ছে না। ওনাকে যেখানে বেঁধে রাখা হয়েছিল ওখানে উনি নেই। যারা অবাকের সাথে তাকালো মায়ার দিকে, একবার তাকালো বিভান খানের দিকে, লোকটা তো এখানে। যারা দৌড়ে এসে মায়াকে নিয়ে এক কোনায় গেল। মায়া ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? সোনালীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্পাইম্যান কি বিভান খানের পিছু নিয়েছে? বলেই একটু দূরে দেখতে পাই বিভান খান দাঁড়িয়ে আছেন, অন্যদের সাথে আলাপ করছেন। মায়া ভ্রুকুটি করে বলে, লোকটা তো এখানে। মায়া স্পাইম্যানের কাছে কল দিতে ওপাশ থেকে রিসিভ করে বলে, বলুন ম্যাম, কেউ কি বের হয়েছে এখান থেকে? না ম্যাম, আমি খুব ভালোভাবেই নজর রেখেছি। আমার নজর এড়ানো সম্ভব না। সোনালীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? আপনি না বললেন আজ রাতে বিভান খান তার কারখানায় সোনালীর খোঁজ করতে যাবেন?
আর দুজনের কথোপকথন ক্যামেরাবন্দি করতে হবে। অন্যদিকে মালিনীকে কিডন্যাপ করবেন। তাহলে প্ল্যান কিভাবে ফ্লপ হলো আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি বিভান খানের কাছে সোনালীর কিডন্যাপের অ্যাড্রেস দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু সে সিন করেনি। সিন করার সাথে সাথে আপনাকে জানিয়ে দিতাম ম্যাম। মায়া ফোন কেটে যারার দিকে ফিরে বলে, প্ল্যান ফ্লপ মানে ওদের নোংরা সম্পর্ক ভাইরাল করে রিউমার ছড়াতে পারবো না আমরা? সেই উপায় তো হলো না আমাদের। চেয়েছিলাম এক, হলো আর এক। এই মোহন সর্দারকে শাস্তি দিতে নতুন প্ল্যান করেছি, এটাও ফ্লপ কিভাবে? বলেই এদিক ওদিক চোখ রাখে। তিন ভাইকে এক জায়গায় দেখতে পেয়ে মায়া রেগে আগুন। দ্রুত কদম ফেলে রাজের কাছে যেতে যেতে বলে, আজ মন্ত্রী মশাইকে জবাব দিতেই হবে। মাথা ঠান্ডা করো মায়া, উল্টোপাল্টা কিছু করলেই ধরা খাবে। কোথায় যে সিসি ক্যামেরা কিছুই জানি না। মায়ার মাথা ঠিক নেই। রাজকে নিয়ে সোজা বাইরে চলে যায়। সবাই সেদিকে তাকালো। রুবি ভ্রু কুঁচকে দেখলো, তারপর যারার দিকে তাকাতেই যারা মেসেজ দেয়, তাজকে নিয়ে দ্রুত চলো সর্দার মহলে, আমাদের আজকের মেইন প্ল্যান ফ্লপ। রুবি মেসেজ পড়ে তাজ্জব হয়ে গেল। তাজকে নিয়ে বেরিয়ে গেল। যারাও ছুটছে মায়াদের দিকে। বীর যখন দেখলো যারা দৌড় দিল, বীর নিজেও ছুটলো যারার পিছনে। রুদ্র সবার উদ্দেশ্যে বলে, পার্টি অফ গাইস, বলেই সবাই চলে যেতে নেয়। বিভান খান সবার দিকে তাকিয়ে মালিনীর কাছে এসে বলে, কি ব্যাপার? বাদ দাও তো ভাই, এই মেয়ে তোমার ছেলের পালিত বোন, যাকে তুমি এক হিসেবে তোমার মেয়েই ধরে নিতে পারো। খুব ধূর্ত আর জঞ্জাল, এসে ধরে সবার মাথা খেয়ে নিচ্ছে। একেই বীর বোনের দায়িত্ব নিয়ে নিজের কাছে রেখেছে। তাই তো বলি, মেয়েটা কেন এত বুদ্ধিমতী। পালিত হলেও শিক্ষা তো বীরের থেকে পেয়েছে। এত বেশি খুশি হতে হবে না, এই মেয়ে কিন্তু জীবনের বাস। দেখা যাক। বাইরে এসে মায়া ছেড়ে দিল রাজের হাত। হাঁপাতে হাঁপাতে বলে, আপনি সব জেনেও আমার প্ল্যান ফ্লপ করেছেন কেন মন্ত্রীমশাই? আপনি আসলে সোনালীর থেকে কি চান আমাকে আজ বলতেই হবে। তোমার আবার আজকে কিসের প্ল্যান ছিল জানেন না আপনি? তাহলে সোনালী কোথায়? রাজ সত্যিই জানে না মায়ের কি প্ল্যান ছিল আজকে। তবে রাজ এটা জানে সোনালী কোথায়, কারণ সোনালীকে সরিয়েছে রাজ নিজে। সেদিন যখন মায়া ও রাজ এসে মাহমুদ সর্দারের ঘরে ওদের ঝামেলায় অংশগ্রহণ করে, রুদ্র সুযোগ বুঝে রাজের ঘরে এসে মায়ার ল্যাপটপের ইনফরমেশন দেখে। সেখানেই জানতে পারে সবকিছু। তাই তো আজকে এই অনুষ্ঠান করা। অনুষ্ঠানে সবাই যখন ব্যস্ত থাকবে, সোনালীকে নিয়ে নিজের কাজে ব্যস্ত থাকবে রাজের লোক। রাজ শুধু বুঝতে পারছে না আজকে কি করতে চেয়েছিল এরা। মায়া হাঁপাতে হাঁপাতে বলে, আপনি জানেন ওই সোনালী কি করেছে? ও আমার ভাইয়ের। মায়া যারা ডাক শুনে থেমে গিয়ে পিছনে ঘুরে দেখে বীর দাঁড়িয়ে। পিছনে এক এক করে সবাই আসছে। মায়া রাজের দিকে কঠোর চাহনি দিয়ে বলে, আপনাকে আমি আজকের দিন সুযোগ দিচ্ছি। আজকেই আপনি আমাকে সবকিছু বলবেন, না হলে আমি কাল থেকে আপনার আশেপাশেই থাকবো না। আপনার আর আমার রাস্তা আবার আলাদা হয়ে যাবে। মৌ পেটে হাত দিয়ে এগিয়ে এসে বলে, কি হয়েছে আপু? কিছু না হলেও এবার হবে। রাজের দিকে ফিরে কঠিন চাহনি দিয়ে বলে, আমার নাম মায়া, কিন্তু আমি মায়াবী না। আমার সাথে টক্কর নিতে আসলে আমিও কাউকে ছাড় দেই না, সোজা ওপারে পাঠিয়ে দেই, মনে রাখবেন। কথাগুলো জোরে বলেই গাড়িতে উঠে মায়া। যারা একটু নরম কণ্ঠে বীরের কাছে এসে বলে, আমি ড্রাইভ করি। মায়া রেগে আছে, ওর এখন আমার সঙ্গ প্রয়োজন। বীর কিছু না বলে মাথা নাড়ালো। যারা দৌড়ে গেল। বউ সাজেও কিনা ড্রাইভ করতে যাচ্ছে। মাহমুদ সর্দার কপালে হাত দিয়ে দেখছেন সব কিছু। রুবি সুযোগ বুঝে তাজকে নিয়ে মায়ার গাড়িতে উঠল। বিভান খান বিদ্রুপের হাসি দিয়ে বলেন, পালিত বোনের জন্য এতই দরদ যে নিজের বউকে দিয়ে ড্রাইভ করাচ্ছ, তাও আবার বধূ বেশে? বীর শান্ত হয়ে হাত খিঁচে থাকলো। তর্ক করবে না এখন। রাজের মাথা গরম হয়ে আছে, তাকে এবার শান্ত থাকতে হবে। মাথা ঠান্ডা না রাখলে সম্পর্কের ফাটল ধরবে।